বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ সরকারের পতন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন ইতিহাসের অন্যতম স্বৈরশাসক শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল নয়, সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের এবারের আন্দোলন ছিল দ্বিতীয় দফা আন্দোলন। ১৯৭২ সালে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা প্রথার প্রবর্তন করা হয়। ২০১৮ সাল পর্যন্ত সরকারি চাকরির ক্ষেত্রে মোট কোটা ছিল ৫৬%। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ৩০%, নারী কোটা ১০%, জেলা কোটা 10%, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ৫% ছিল। বেশিরভাগ চাকরি প্রত্যাশীদের প্রতিযোগিতা করা লাগত মাত্র ৪৪% সিটের জন্য। এই কোটা বৈষম্যের দরুন ২০১৮ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে রাস্তায় নামেন। তাদের দাবি ছিল মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের সুযোগ দেয়া। সরকারের প্রতি অভিযোগ ওঠে এই কোটার ব্যবহার করে সরকার তার অনুগত লোকদের সব সেক্টরে বসাচ্ছেন, যেন সকল ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণ থাকে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবরোধ করে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করলেও তাদের দাবির জবাবে তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছিলেন, মুক্তিযোদ্ধারা কোটা পাবে না তো কি রাজাকারের বাচ্চারা কোটা পাবে? যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, মুক্তিযুদ্ধ, তাদের ছেলে মেয়ে বা বংশ তারা সুযোগ পাবে না, ওই রাজাকারের বাচ্চারা সুযোগ পাবে। তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা সংকুচিত করতে হবে। তার এহেন পীড়াদায়ক বক্তব্য ছাত্র সমাজকে দারুণভাবে আহত করে। জোরদার হয় ছাত্র আন্দোলন। এই আন্দোলন ঠেকাতে সরকার পুলিশ ও ছাত্রলীগকে দায়িত্ব দেয়। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীরা। ফলস্বরূপ বহু শিক্ষার্থীরা গুরুতর আহত হন। উক্ত হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে যায় দেশে ও বিদেশে। আন্তর্জাতিক মিডিয়া উক্ত সংবাদ কভারেজ করে। অনেকটা চাপে পড়েই কোটা প্রথা বাতিল করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ৪ অক্টোবর কোটা প্রথা বাতিল প্রসঙ্গে পরিপত্র জারি করে সরকার। শেষ হয় তখনকার আন্দোলন। এরপর অতিবাহিত হয় ৬টি বছর। ২০২৪ সালে চতুর্থবারের মতো অবৈধভাবে সরকার গঠন করে আওয়ামী লীগ। শপথের মাত্র ৬ মাসের মাথায় ২০২৪ সালের ৫ই জুন ২০১৮তে জারি করা প্রজ্ঞাপন বাতিল করে কোটা পুনর্বহাল করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন। পুনরায় ফুঁসে ওঠে ছাত্র সমাজ। শুরু হয় কোটা কেন্দ্রিক দ্বিতীয় দফা আন্দোলন। আন্দোলনের নাম দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার নেতৃত্বে কোটা সংস্কারের দাবিতে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে নামেন। সরকারের বেশ কিছু মন্ত্রীরা বলেন তাদের দাবির পক্ষে সুপ্রিম কোর্ট আপিল করা হয়েছে এবং বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তারা শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান। শুনানির দিন ধার্য করা হয় ৭ আগস্ট। পূর্ব অভিজ্ঞতার আলোকে আন্দোলনরত ছাত্র সমাজ বুঝতে পারেন এটা কোটা পদ্ধতির পুনর্বহাল করার সরকারের একটি কৌশল মাত্র। কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রশাসনের সকল ক্ষেত্রেই আছে আওয়ামী মদতপুষ্ট অনুগত ব্যক্তিরা। আন্দোলন চলাকালীন ১৪ জুলাই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলে অভিহিত করেন। তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হল মেধাবী, তাই না? দ্বিতীয়বারের মতো এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেদিন রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়। রাতের নিস্তব্ধতা ভেদ করে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শিক্ষার্থীদের এই স্লোগানকে কেন্দ্র করে একে একে উস্কানিমূলক বক্তব্য দিতে থাকেন পরিষদে থাকা বিভিন্ন মন্ত্রীরা। মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এসব রাজাকারদের প্রতিহত করতে ছাত্রলীগই যথেষ্ট। কোটা বিরোধী
সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। তার এই আশকারামূলক বক্তব্যের পর ছাত্রলীগ অস্ত্র ও দলবল নিয়ে পূর্বের মতো এবারও নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে হামলায় ঝাঁপিয়ে পড়ে। লাঞ্ছিত করা হয় নারী শিক্ষার্থীদেরও। তবে এবারে শিক্ষার্থীরা ছাত্রলীগের হামলায় চুপ থাকেনি। তাদের এহেন অযাচিত হামলার পাল্টা প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। তাদের তীব্র সাহসীমূলক প্রতিরোধের মুখে বিশ্ববিদ্যালয়ের হল থেকে পালাতে শুরু করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে সাধারণ ছাত্র সমাজ। আগামীকালকে শুধু না, আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। ছাত্রলীগের বেকায়দা অবস্থায় মাঠে নামে পুলিশ। লাঠিচার্জ, টিয়ার শেল, ছররা গুলি চালানো হয় শিক্ষার্থীদের ওপর। ফলস্বরূপ সকল বিশ্ববিদ্যালয় পরিণত হয় রণক্ষেত্রে। এই অবস্থায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে নিরস্ত্র অবস্থায় কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ। মুহূর্তেই গণমাধ্যমে ভাইরাল হয় দৃশ্যটি। একে একে নেমে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও, যোগদান করে স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও। নানা রকম স্লোগানে মুখরিত হয় রাজপথ। সবাই যেন এই কথা নিয়েই প্রশ্নাতীত সাহস নিয়ে দাঁড়িয়ে যায় সশস্ত্র পুলিশ হামলার মুখে। বুকের ভেতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। দেশের প্রায় সকল জায়গায় শুরু হয় তুমুল সংঘর্ষ। রাজপথ পরিণত হয় রণক্ষেত্রে। 17 ও 18 তারিখ ব্যাপক সংখ্যক ছাত্র ও জনতা হত্যা করা হয়। 18 তারিখ রামপুরায় বিটিভি ভবনে আগুন দেয়া হয়। হেলিকপ্টারের সাহায্যে উপর থেকে ছোড়া হয় গুলি। একের পর এক ছাত্র ও জনতা হত্যার খবর আসতে থাকে। ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নির্মমতার এই ভিডিওগুলো। পরিস্থিতি ক্রমেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। 18 জুলাই রাত থেকেই বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট। পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় বাংলাদেশকে। জারি করা হয় কারফিউ, মোতায়েন করা হয় সেনাবাহিনী। ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার পেছনে ছিল ভয়াবহ এক পরিকল্পনা। সারা দেশকে যোগাযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় ক্র্যাকডাউন। বিভিন্ন বাহিনীতে থাকা সরকারের অনুগত লোকদের নামিয়ে দেয়া হয় রাস্তায়। চাইনিজ রাইফেল, অ্যাসল্ট রাইফেল, পিস্তল দিয়ে শিক্ষার্থীদের বুক ও মাথা টার্গেট করে চালানো হয় গুলি। 19, 20 ও 21 জুলাই চলে ইতিহাসের বর্বরচিত গণহত্যা। মনে পড়ে যায় 1971 সালের 27 মার্চের কথা। নাখালপাড়া গ্রামে অগ্নিবর্ষক অস্ত্র দিয়ে বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় তখনকার পাকিস্তানি সৈনিকরা। সব ঘর বাড়িতে দারুণভাবে আগুন জ্বলে ওঠে। তখন তারা ঘর থেকে বের হয়ে যান বাঁচার জন্য। যখন তারা ঘর থেকে দৌড়ে বের হওয়া শুরু করে, তখন পাকিস্তানের সৈন্যরা নির্মমভাবে গুলিবর্ষণ করতে শুরু করে। একে খন্দকার তার বইয়ে লিখেছেন, পাকিস্তানি বিমান বাহিনীর কয়েকজন অফিসার দাঁড়িয়ে আমার সামনে বলে উঠলেন, দিস ইজ দ্য ওয়ে টু ডিল উইথ দ্য বাস্টার্ডস। ইন্টারনেট বন্ধ থাকায় গণহত্যার খবর ছড়ায়নি তখন। বিদেশে থাকা রেমিটেন্স যোদ্ধারা উদ্গ্রীব হয়ে থাকেন দেশের খবর শোনার জন্য। 23 জুলাই ব্যবসায়ী ও আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে পড়ে স্বল্প পরিসরে ইন্টারনেট চালু করতে বাধ্য হয় সরকার। কিন্তু ভিপিএনের কল্যাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে শুরু করে একে একে নৃশংস গণহত্যার ভিডিও ও ছবি। প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তায় লাইট বন্ধ করে ব্লক রেড চালিয়ে আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের তুলে নিয়ে যায় পুলিশ। শুরু হয় গণগ্রেফতার। 27 জুলাই পর্যন্ত 11 দিনে গ্রেফতার হয় 9,121 জন। নিরাপত্তার অজুহাতে তৎকালীন ডিবি কার্যালয়ে আটক করা হয় পর্যায়ক্রমে প্রধান 6 সমন্বয়ককে।
সম্পূর্ণ পরিকল্পিতভাবে জোরপূর্বক তাদের দিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করানো হয়। বলানো হয় তারা সব আন্দোলন প্রত্যাহার করেছেন, কিন্তু শিক্ষার্থীরা বুঝে ফেলে এই বক্তব্য জিম্মি করে আদায় করা, তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। শেখ হাসিনার পদত্যাগ সহ 9 দফা দাবি পেশ করে তারা। এর মধ্যে 25 জুলাই প্রধানমন্ত্রী বিটিভি মেট্রো স্টেশন পরিদর্শনে এসে কেঁদে ফেলে বলেন, আমি জনগণের কাছে বিচার চাইছি, দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি? এত পরিমাণে ছাত্র ও জনতা হত্যায় শেখ হাসিনার কোনো ধরনের দুঃখবোধ না দেখে মর্মাহত হন গোটা দেশবাসী। তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সম্ভবত এটি ছিল শেখ হাসিনার রাজনৈতিক জীবনের মারাত্মক ভুলের একটি। চরম ক্ষোভে ছাত্র সমাজের সাথে রাজপথে নেমে পড়েন অভিভাবকগণ, শিক্ষকগণ, মাদ্রাসার শিক্ষার্থীরা, অভিনয় শিল্পীরা, ব্যান্ড তারকা দল, রিকশা চালক সহ সকল শ্রেণী পেশার মানুষ। তারা তাদের করণীয় ঠিক করে নেন। সাহস যোগাতে থাকেন প্রবাসী বাংলাদেশিরাও। চতুর্মুখী চাপে পড়ে সরকার আশ্বাস দেয় সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে এবং 1 আগস্ট 6 সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হয় সরকার। এদিকে 29 জুলাই জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত হয় 14 দলের বৈঠকে। ছাত্র আন্দোলনকে জামাত শিবিরের জঙ্গি আন্দোলন বলে পরিস্থিতিকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চালায় সরকার। বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, তাদের দোসর উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। অপরাধ, আর তারা তাদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সূরা বুরুজ আয়াত 8। 31 জুলাই নিহত শিক্ষার্থীদের স্মরণে সরকারিভাবে শোক দিবস ঘোষণা করা হয়। সারা দেশের ছাত্র সমাজ ও সাধারণ জনগণ এই শোককে মশকরা মনে করে প্রত্যাখ্যান করে। তারা পালন করে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। কালোর বদলে ধারণ করা হয় লাল রং। ফেসবুক প্রোফাইলে ছেয়ে যায় লাল পিকচারে। এ যেন 56,000 বর্গমাইলের রক্তাক্ত এক বাংলাদেশ। 2 আগস্ট বিকালে আনুমানিক 2 লক্ষ লোক জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে বয়ে যায় এক গণজোয়ার। ধারণা করা হয় দেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। 3 আগস্ট আলোচনার প্রস্তাব দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমন্বয়করা এই প্রস্তাব প্রত্যাখ্যান করে পেশ করেন প্রধানমন্ত্রীর পদত্যাগের 1 দফা দাবি। আমরা 1 দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। এই সরকার কোনোভাবে আর 1 মিনিট ক্ষমতায় থাকার ডাক দেয়া হয় অসহযোগ আন্দোলনের। 4 আগস্ট শুরু হয় অসহযোগ আন্দোলন। এদিকে 3 তারিখ রাতে মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগকে নির্দেশ দেন পরদিন থেকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকে সিদ্ধান্ত নিয়ে জানান যে সেনাবাহিনী আর গুলি চালাবে না। এতে পরিস্থিতি ছাত্রদের পক্ষে রীতিমতো পাল্টে যায়। 4 আগস্ট এদিন ছিল কোটা আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। সকাল থেকে অসহযোগ আন্দোলনে যোগ দেয় শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জড়ো হয় শাহবাগ, সায়েন্স ল্যাব, যাত্রাবাড়ি, উত্তরা সহ দেশের বিভিন্ন জায়গায়। ওই দিন নিষ্ক্রিয় ভূমিকা পালন করে পুলিশ। বেলা 11টার পর থেকে তাণ্ডব শুরু করে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারী নেতাকর্মীরা। অসংখ্য মানুষের হতাহতের সংবাদ আসতে থাকে। 6 আগস্ট ঘোষণা করা হয় লং মার্চ টু ঢাকা। তবে 4 আগস্ট সারাদিনের তাণ্ডবের কথা বিবেচনা করে 6 সমন্বয়ক লং মার্চ টু ঢাকা ঘোষণা দেন একদিন এগিয়ে 5 আগস্টে। তারা সাধারণ মানুষদের সেদিন রাস্তায় নেমে আসার আহ্বান জানান। আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। তাদের আহ্বানে সাড়া দিয়ে রাতেই যে যেভাবে পেরেছেন ঢাকার বাইরে থেকে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। 5 আগস্ট
সকাল থেকে গোটা পরিবেশ থমথমে। শিক্ষার্থীরা শহীদ মিনারে জড়ো হওয়া শুরু করলে অ্যাকশনে যায় পুলিশ। তবে 11টার পর থেকে শাহবাগে নামতে থাকে সাধারণ মানুষের ঢল, পরিণত হয় এক জনসমুদ্রে। উত্তরা এবং যাত্রাবাড়ি থেকে সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে লক্ষ লক্ষ মানুষ শাহবাগ ও গণভবনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 বাহিনী প্রধান ও পুলিশের আইজিপিকে ডেকে আরও বেশি কঠোর হওয়ার নির্দেশ দেন, কিন্তু তারা পরামর্শ দেন শেখ হাসিনাকে পদত্যাগ ও দেশত্যাগ করার, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 45 মিনিট সময় বেঁধে দেন শেখ হাসিনাকে লাগেজ গুছিয়ে দেশত্যাগ করার জন্য। তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে তেজগাঁও পুরনো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে বোন শেখ রেহানাকে নিয়ে পালিয়ে যান দেশ থেকে। দুপুর 3টায় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশত্যাগের খবর নিশ্চিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। 16 বছর জেকে বসে থাকা এক ফ্যাসিবাদ সরকারের পতন উল্লাসে রাস্তায় নেমে পড়েন সকল শ্রেণী পেশার মানুষ। কেউ কেউ লুটিয়ে পড়েন সিজদায়। ঢাকা রাস্তায় বের হয় আনন্দ মিছিল। দীর্ঘ 16 বছরে জমেছিল জনরোষ। জনগণের মৌলিক অধিকার হরণ, রাজনৈতিক দলগুলোর ওপর অত্যাচার দমন নীতি, দুর্নীতি, লুটপাট, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সরকারি দলের অত্যাচার, চাঁদাবাজি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকার ও সরকারি ব্যক্তিদের অহংকার ও দাম্ভিকতার ফলে জনমনে তৈরি হয়েছিল পুঞ্জীভূত ক্ষোভ। চলমান ছাত্র আন্দোলনে সেই ক্ষোভের বারুদে লাগিয়ে দেয়া হয় আগুন। আর ইতিহাস সাক্ষী, ছাত্রদের বুকে যখন কোনো স্বৈরশাসক গুলি চালায়, তখন থেকে তার পতনের দিন গণনা শুরু হয়। এভাবে জেনজি জেনারেশনদের বুকে তাজা রক্ত ও আসমানি সাহায্যে পতন হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈর শাসকের। উদিত হয় স্বাধীনতার নতুন সূর্য। আবারও প্রমাণিত হয় কোরআন ও হাদিসের সেই বাণী। আল্লাহর হুকুমে কত ছোট দল বড় দলকে পরাজিত করেছে, আর আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সূরা বাকারা আয়াত 249। আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। তিরমিজি 3598। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। বর্তমান পরিস্থিতিতে যে বিষয়টা মনে হচ্ছে তা হলো যে প্রয়োজনে আমরা এক হয়েছি, সেটা কিছুটা অর্জিত হলেও শেষ পর্যায়ে পৌঁছাতে পারেনি। এখনো অনেক বন্ধুর পথ বাকি। এত রক্তের মধ্য দিয়ে যে পর্যায়ে আল্লাহ তাআলা এনেছেন, এখন মূল বিষয় খেয়াল রেখে বিভেদ দূর করা ও ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আসলে শয়তান মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করে। প্রকৃতপক্ষে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। সূরা বনী ইসরাঈল আয়াত 53। শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সূরত ধরে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। একতা এত শক্তিশালী যে এর আলো দিয়ে পুরো পৃথিবী আলোকিত করা সম্ভব। বাহাউল্লাহ। একতায় কঠোর থেকে কঠোরতর ভাঙনও মোকাবেলা করা যায়। মহাত্মা গান্ধী। মনে রাখতে হবে, শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই। শত্রু সৃষ্টির কারণগুলো এখনো মরেনি। ওল্ড মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আকুল আবেদন, তিনি যেন গোটা দেশবাসীর উপর রহম নাজিল করেন, দেশ ও বিদেশের সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক এক সুন্দর সমাজ দান করেন। বর্তমানে যারা দেশের দায়িত্বে আছেন তাদেরকে ইনসাফ ও সত্যের উপরে অটল থাকার তৌফিক দিন। নতুন স্বাধীনতা অর্জনে যারা যেভাবে ভূমিকা রেখেছেন সবাইকে তিনি দুনিয়া ও আখিরাতে যোগ্য মর্যাদা ও প্রতিদান দিন। আমিন।